গুড ইভিনিং। আশা করছি সকলে ভালোই আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটি বিকেল থেকে শুরু করছি। বিকেল থেকে রাত পর্যন্ত আমার কি রুটিন আর আমি কি রুটিন ফলো করে এই বিকেল থেকে রাত পর্যন্ত চলি সেগুলোই আপনাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব। আমাদের হাউসওয়াইফদের প্রত্যেক দিনের একটা ভালো মর্নিং রুটিনের জন্য বা একটা ভালো সকাল পাওয়ার জন্য রাতের রুটিনটাকে ঠিকঠাক করতে হবে। রাতের রুটিনটা যদি আমরা ঠিকঠাকভাবে ফলো করি বা রাতে যদি কিছু কাজ করে রাখি তাহলে কিন্তু সকালটা অনেক সুন্দর হবে এবং রাতের কিছু ভালো অভ্যাস আমাদেরকে একটা সুন্দর সকাল দেবে। তো আমার কি অভ্যাস রাতের এবং আমি কিভাবে চলি বিকেল থেকে রাত পর্যন্ত আমার 2 বছরের মেয়েকে নিয়ে সেটা আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। এখন ঘড়িতে বিকেল 5টা। মিছরি যাবে এখন ঘুরতে, তাই তাকে রেডি করে দিলাম, তার পছন্দের জামা পরিয়ে তাকে পছন্দের সাজ সাজিয়ে। আয়নাতে যাওয়ার সময় কিন্তু দেখতে ভুললো না তাকে দেখতে কেমন লাগছে। এটাই হচ্ছে ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য। দেখবেন এই বয়সের বাচ্চা যারা 2 বছরের মেয়ে বাচ্চা তারা কিন্তু এরকমটাই হয়ে থাকে, মানে সাজুগুজু করলে কিন্তু অবশ্যই আয়না দেখে। আর যারা ছেলে বাচ্চা তাদের কিন্তু ওইসব ব্যাপার নেই যে সাজলাম বা জামা কাপড় পরলাম একটু আয়নাতে দেখতে হবে। একটা মেয়ে বাচ্চা জন্মের কয়েক মাস পর থেকেই আয়নার সাথে পরিচিত হয়ে যায়, কিন্তু একটা ছেলে বাচ্চা কিন্তু বেশ কয়েক বছর পর আয়না কি জিনিস সেটা জানতে শেখে। তবে এটার ব্যতিক্রমও আছে। যাই হোক, মিছরিকে যখন ঘুরতে পাঠিয়ে দিয়েছি হাতে একটু সময় পেয়ে গেছি। এখন চটজলদি ঘরটা গুছিয়ে নেব। সবার আগে যেটা করলাম, মিছরির যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সকালবেলা যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন সুন্দর মতন গুছিয়ে নিলাম। সে থাকলে গোছানোটা হয় ঠিকই, তবে এলোমেলো করাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। সকালের দিকটা একবার তো আলনা গোছানোই হয়, তবে বিকেলের দিকটা যেটুকু একটু আদ্রু এলোমেলো আছে সেটুকু আমি গুছিয়ে নিই, কারণ হুটহাট বাড়িতে কেউ লোক আসতেই পারে। যতই আমি বাচ্চার মা হই, নিজের কাছে নিজের তো একটা খারাপ লাগেই বলুন। তো এইখানে আমার বর ওই যে রানাঘাটে যায় দুপুরবেলা, বিকেলবেলা বাড়ি ফিরে এই যে জামা প্যান্টগুলো এইভাবেই এলোমেলো করে আলনার পাশে ছড়িয়ে রাখে। তো সেটা একটু আমি গুছিয়ে নিচ্ছি। আর আপনাদের সাথে তো আগের একটা ব্লগে আমি এই টিপসটা শেয়ার করেছি যে জামা কাপড়গুলো কাঁচা নেই, মানে কাঁচা হবে পরে আর কি, যেগুলো আমরা আলনায় কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। তবে এই দিকে জামা কাপড়গুলোর সাথে একদমই মিশিয়ে রাখবো না, কারণ এগুলো যেহেতু কাঁচা ধোয়া জামা কাপড়। তো ওই যে অকাঁচা ধোয়া জামা কাপড়গুলো কাঁচা ধোয়া জামা কাপড়ের সাথে যাতে না মেশাতে হয় সেই জন্যই আর কি ওই ব্যবস্থা আলাদা করে ওই হ্যাঙ্গারের সাথে ওইদিকে ঝুলিয়ে রেখেছি। তো বিকেলবেলা এই যে আমার ব্যালকনিটায় আসতে আমার কি ভালো যে লাগে। এই 5-10 মিনিট মতন সময় এখানে এসে কাটাই, একটু গাছগুলোর কেয়ার নিই, দেখি যে ওদের জলের প্রয়োজন আছে কিনা। যদিও আজকে দুপুরের দিকে বৃষ্টি হয়েছে তাই জলের প্রয়োজন নেই, জাস্ট একটু দেখে গেলাম। তো এখন প্রায় সন্ধ্যা লেগেই গেছে, বাইরেটা অন্ধকার হয়ে গেছে। সন্ধে দিতে যাওয়ার আগে মিছরি তো চলে এসেছে, ওকে একটু সন্ধ্যের কিছু খাবার দেব। ওকে এমনি সন্ধ্যেতে আমি দুধ বিস্কুটই দিই, তবে তার সাথে না একটু ড্রাই ফ্রুটসও দিই। জানি সব কিছু ও খাবে না, ওর ফেভারিট হচ্ছে ওই যে কাজু বাদাম, ও কাজু বাদামটাই খাবে, আর বাকি যা একটু আধটু খাই বাকিটা আমাকেই খেতে হবে। তো ওই যে ঘুরে আসার পর আমি ওকে জামাটা চেঞ্জ করিয়ে একটু হাত পা ধুয়ে দিচ্ছি, ফ্রেশ করিয়ে দিচ্ছি, কারণ বাইরে থেকে ঘুরে এসেছে। আর বাচ্চাদের না একটু বেশি কেয়ারের প্রয়োজন হয়, ওরা যখন বাইরে যায় বাইরে থেকে ফেরার পরে কিন্তু অবশ্যই হাত পা ধুয়ে দিতে হবে, সাথে পারলে জামাটাও চেঞ্জ করিয়ে দেওয়া উচিত। তো মিছরি যে সারাদিনে কতবার জামা চেঞ্জ করতে তার কোনো ঠিক নেই, এখনও তো অনেকটাই ছোট, সবে 2 বছর, আর একটু বড় হলে আস্তে আস্তে সবটা মানিয়ে নেবে। বাইরেটা এখন পুরোটাই ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, সন্ধে দেওয়া শুরুও হয়ে গেছে সকলের। আমিও এখন তাড়াতাড়ি সন্ধ্যাটা দেখিয়ে দিই। আমি না মাঝে ওই যে প্রদীপ দেখিয়ে সন্ধ্যা দিতাম, তারপরে ওই যেহেতু বাইরের দিকটা আমার ওই টিনের যে শেডটা রয়েছে সেখান থেকে জল পড়ে, তো আমার ওই তুলসী যে পটটা রয়েছে সেখানে, সেই জন্যই মাঝে মধ্যে বৃষ্টি হয় বলে প্রদীপটা ভিজে যায় বা দেওয়াও হয়ে ওঠে না, সেই জন্য এখন শুধুমাত্র আমি ধূপ দেখিয়ে সন্ধ্যা দিয়ে থাকি। তো আমি সারা বাড়িতে মানে পুরো ঘরে আর কি ধূপ দেখাবো, তারপরে হচ্ছে তুলসী পটে গিয়ে এই ধূপটা রেখে দেব।
আর অবশ্যই আমি মাঝে মধ্যে একটু ধুনুচিতে ধুনো আর সাথে কর্পূর দিয়ে আমি একটু ধুনো দেখাই সারা বাড়িতে। আর কর্পূর যেহেতু নেগেটিভ এনার্জিকে তাড়াতে সাহায্য করে, তাই কর্পূরটা ভীষণই ভালো। এর আগে অনেক আগের একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো মাঝে মধ্যে ওটা করে থাকি। ওদিকে আমার শাশুড়ি মাও ঠাকুর ঘরে সন্ধ্যা দিচ্ছে, তো এই সময়টাই একই সময়ে উপর নিচে সন্ধ্যা হয়। এটা কিন্তু একটা ভালো দিক যে চারিদিকে নেগেটিভ শক্তি একেবারে চলে যাবে। ওদিকে ঠাকুর ঘরে সন্ধ্যা দিচ্ছেন আমার শাশুড়ি মা, আর আমি উপরে দিয়ে দিলাম। তো এখন সন্ধ্যাবেলা টুকটাক কিছু খাওয়া দাওয়া হয়েছে, ওই ড্রাই ফ্রুটসগুলো আমি খেলাম। মিছরি তো সবটা খাই না। তারপরে মিছরির সাথে একটু সময় কাটিয়েছি। তারপরে এখন এই রাত প্রায় 7:45 মতন বাজে, চলে এসেছি রান্নাঘরে। তো এখন ভাবছি আটাটা মেখে রাখি, মিছরি একটু নিচ থেকে ঘুরে আসুক, ওরও তো একটা ব্রেক দরকার। ও একটু মুখে মুখে পড়াশোনা করে আর কি, তো একটু পড়াশোনা করে নিচে গেল একটু ব্রেক নিতে, দাদাই ঠাম্মার সাথে গল্প করতে। ততক্ষণে আমি একটুখানি আটাটা মেখে রাখি। আজকে ভাবছি না একটু পরোটা খাবো, অনেক দিন পরোটা খাওয়া হয় না জানেন। পরোটা খেতে আমি ভীষণ ভালোবাসি, আমার মায়ের হাতের পরোটা সব থেকে বেশি ভালো লাগে। তবে ওই বাড়িতে থাকলেই না মা যে কোনো একদিন পরোটা বানায়, মানে আমি যতদিন ওই বাড়িতে থাকি যেই কয়েকদিন। তবে এইবারটা গিয়ে আর পরোটা খাওয়া হয়নি, কারণ এবার পুজোর সময় গেছি, তো মানে পুজো ছিল আর কি বাড়িতে, সেজন্য আর হয়ে ওঠেনি। তো যতবারই যাই মা পরোটা বানায়, কারণ আমি পরোটা খেতে ভালোবাসি। আর এই বাড়িতে, আমাদের এই বাড়িতে কিন্তু লুচি পরোটা এগুলো প্রায় হয় না বললেই চলে। তো এই জন্যই আর কি খাওয়া হয়ে ওঠে না। আর আমার তো ভীষণ পছন্দের, তাই ভাবলাম আজকে আমি একটু বানাই। রাতে রুটি খাই, কোনো দিন ভাতও খাই। শ্বশুরমশাই তো রাতে রুটি খান, তো আজকে শ্বশুরমশাইকেও ভাবছি পরোটা দেব, আশা করি ওনারও ভালো লাগবে। আর যেহেতু বাড়িতে হয় না খুব একটা, তাই মাঝে মধ্যে এগুলো খেতে দেখবেন ভালোই লাগে। তো আমি না ওই আগে ছোটোবেলায় মা যেভাবে পুরো ছাকা তেলে পরোটা ভাজতো, ওভাবে ভাজবো না। আমি কিন্তু আটা দিয়ে বেলছি পরোটাটা, কিন্তু তেল দিয়ে বেলছি না, যতটা তেল কম খাওয়া যায়। আর যেহেতু মিছরি আছে, ও তো খাবেই একটু আধটু, তো ওর কথা ভেবেই কিন্তু আমি একদম সামান্য তেলে পরোটা করব। মানে পরোটা খেতে ইচ্ছা করছে, পরোটার শেপটা দেখতে পারলেই হলো, এই আর কি। তবে এখন ওই বাড়িতেও মা সে ছাকা তেলের পরোটা ভাজে না, সে ছোটোবেলাতেই ভাজতো। এখন কিন্তু মাও ওই অল্প তেলেই পরোটাটা করে। আসলে তেল তো আমাদের হেলথের জন্য ভালো না, তাই যতটা পারা যায় কম তেল খাওয়াই ভালো, সেই কারণে। তো মা কখনো কখনো গোল করেও পরোটা করে, কখনো কখনো এই পরোটার শেপটা দিয়েও পরোটা করে, এই ট্রায়াঙ্গেল শেপটা দিয়ে। তবে আমার গোল করে পরোটা করলে জানি না মন ভরে না, আমার এই ট্রায়াঙ্গেল শেপের পরোটাই বেশি ভালো লাগে। আর যত যাই বলুন, ওই দোকানের পরোটার থেকে আমার এই ঘরে তৈরি পরোটাই আর এই ট্রায়াঙ্গেল শেপের পরোটাই খেতে ভালো লাগে। এটাকেই আমি মনে প্রাণে পরোটা বলে বিশ্বাস করি। আর হ্যাঁ, পরোটার সাথে খাওয়ার জন্য দেখলেন তো একটু বাটি চচ্চড়ি বসিয়েছি, আলু চচ্চড়ি। আর এই বাটি চচ্চড়িটা করতে না একদম সময় লাগে না, আর ওটা বসিয়ে দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। আমি জানি অনেকেই হয়তো বাটি চচ্চড়ি সম্বন্ধে জানেন, আবার অনেকেই জানেন না। এই বাটি চচ্চড়িটা কোনো রকম ফোড়ন দিই না, বাটির মধ্যেই আলু কেটে দিয়ে দিয়েছি। কখনো কখনো পেঁয়াজ দেওয়া যেতে পারে, তবে আজ যেহেতু শনিবার তাই পেঁয়াজটা অ্যাভয়েড করেছি। আর ওই যে তেল, লঙ্কা, লবণ, হলুদ সব দিয়ে দিয়েছি। তেলটা একটু পরে দিই, মানে ফুটে যাওয়ার পরে দিই, তাহলে নাকি বেশি টেস্ট হয় মা বলে। বাটি চচ্চড়িটা বসিয়ে দিয়ে অন্যান্য কাজগুলো করা যায়, তাই আমি ওটাই করছি। আর এই যে পরোটার সাথে বাটি চচ্চড়িটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। লঙ্কাটা একটু বেশি করে দিতে হবে, একটু টমেটো দিতে হবে, আর তেলটা একটু বেশি দিলে ভালো হয়, তাহলে টেস্টটাও ভালো হবে। তো ওইদিকে বাটি চচ্চড়িটাও প্রায় হয়ে এসেছে, আর আমার এদিকে কিন্তু পরোটাগুলোও ভাজা হয়ে গেল। পরোটাগুলো তো দেখে বুঝতেই পারছেন একদমই সামান্য তেলে ভাজা হয়েছে, মানে না দিলে নয় এরকমভাবে তেল দিয়েছি, যেহেতু মিছরি খাবে। তবে আজকের পরোটাগুলো কিন্তু বেশ নরম হয়েছে। আর এই যে পরোটা আর আলু চচ্চড়ির সাথে আর একটা জিনিসও রয়েছে, রসগোল্লা। ফ্রিজে ছিল বেশ কয়েকটা রসগোল্লা, একটা বের করে নিলাম। তো চলুন রাতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর আমার বর কিন্তু এগুলো একদমই খায় না, ও রাতে ভাত খাবে। আসলে ও লুচি, পরোটা বা আটার জিনিস, মানে পুরোপুরি রুটিটা আগে কয়েকদিন খেয়েছে, তো এখন রুটিটাও খায় না। কোনো রকম আটা ময়দার জিনিস এগুলো ও অ্যাভয়েড করে, খায় না। সাথে করে কোনো রকম দুধের তৈরি জিনিসও ও খায় না। মানে ওর খাওয়া দাওয়ায় না প্রচুর বাছ আছে, যে কারণে আমার নিজেরও কিছু খেতে ইচ্ছা করলে আর করতে ইচ্ছা করে না, একার জন্য তো করতে ভালো লাগে না। তবে যেহেতু শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করলাম, উনি বলল খাবে, তো সেই কারণেই করলাম, না হলে একার জন্য আর করতাম না। তো আমার এই যে রাতের কিছু রুটিন আমি ফলো করি,
রাতে আমার একটা অভ্যাস হচ্ছে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে অবশ্যই রান্নাঘরটা আমি ভালো করে ক্লিন করে রেখে যাই। যেহেতু পরোটা করেছি তো ওভেনের ওপর না একটু তেল ছিটকে পড়েছে। সেই কারণে আমি ওভেনটা এখন ওই যে কলিন দিয়ে মুছে নিচ্ছি। কলিন দিয়ে মুছলে ওই তেলটা না ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আর প্রত্যেক দিনেরই এটা অভ্যাস, সকালবেলার দিকে যেরকমভাবে আমি ওভেন বলুন বা রান্নাঘরের টপ কাউন্টার বলুন সবটা পরিষ্কার করে নিই, তো রাতের দিকে খুব বেশি তো ময়লা পড়ে না, একদম সামান্য নোংরা হয়। আর ওইটুকু না পরিষ্কার করতে খুব বেশি সময়ও লাগে না। তো এইটুকু যদি আমরা করে রাখি তাহলে সকালবেলা যখন আমরা রান্না করতে ঢুকবো তো রান্নাঘরটাকে একদম ফ্রেশ পাবো। তো রান্নাবান্না বা কাজে বলুন ভালো মনও বসবে। আর রান্নাঘর নোংরা হয়ে থাকলে সকালবেলা না এমনিতে আমাদের এনার্জিটা একটু কম থাকে, মানে ঘুম থেকে উঠে কিছু ভালো লাগে না। তখন যদি রান্নাঘরটাকে ওরকম নোংরা এলোমেলো দেখি না, তখন একদমই কাজ করতে ভাল লাগবে না। সকালবেলা ঘুম থেকে উঠে যদি রান্নাঘরটাকে একদম ক্লিন ফ্রেশ দেখতে পাই তাহলে কাজের একটা আলাদাই মন বসে, একটা পজিটিভিটি আসে মনের মধ্যে। তো চলুন যা দুটো একটা বাসন হয়েছে সেগুলো মেজে পরিষ্কার করে রেখে দিই। প্রত্যেকদিন তো সকালবেলা সেই বাসনগুলো দেখতেই পান ঝুড়ির মধ্যে আমি গুছিয়ে রাখি। তো এখন আপাতত জল ঝরতে এখানে আমি উপুর করে রেখে দেবো, সকালবেলা আমি ওগুলোকে ঝুড়িতে গুছিয়ে নেব। রাতে এই সমস্ত কাজগুলো করতে গেলে একটু সময় লাগে, হ্যাঁ আমার ঘুমাতে একটু দেরি হয়ে যায়, তবে এই যে রাতের এই কাজগুলো করে রাখলে না সকালবেলা সত্যি ভালো লাগে মুডটা। তবে এই যে কাজগুলো করতে আমার রাত 11টা মতন বেজে যায়। তারপর মিছরিকেও ফ্রেশ করানো থাকে, আর মিছরি তো যতক্ষণ না আমরা ঘুমাবো ততক্ষণ ঘুমাতেই চায় না। তো এই যে এখন হচ্ছে কালকে সকালের জন্য কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখবো। তো সকালবেলা বা আমি সন্ধ্যাবেলার দিকে ড্রাই ফ্রুটসগুলো খাই, তো রাতের দিকে ভেজানো থাকলে নিশ্চিন্ত থাকে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজানো আছে, যখন খুশি খেতে পারি। আর রাতটা তো অনেকটাই বড়, তো ওই ড্রাই ফ্রুটসগুলো ভিজালে না অনেকটা সময় পাই, তো ভালো মতন ভিজেও যায়। কিছু কিশমিশ ভিজিয়ে রাখি, আর এই কিশমিশ ভেজানোর যে জলটা এটা আপনাদেরকে বলি ভীষণ উপকারী, জানেন তো। এই জলটা আমি প্রত্যেক দিন খাই, অনেকটা এনার্জি দেয় আমাকে এই কিশমিশ ভেজানো জল। তো সকালবেলা ঘুম থেকে উঠেই না খালি পেটে আমি এই কিশমিশ ভেজানো জলটাই আগে খাই, তারপর নর্মাল জল খাই। তো 1 গ্লাস ভিজিয়ে রাখলাম। তো এখন হচ্ছে একটু ফ্রিজটা চেক করব যে কিছু রাখার আছে কিনা বা ফ্রিজ থেকে কিছু বের করার আছে কিনা, তো সেটা করে নিলাম। আর এখন মিছরি কিছু জামা কাপড় সারাদিনে জমা হয়েছে যেগুলো কালকে সকালে হচ্ছে কেচে দেব। তো যেহেতু ওইগুলো কালকে সকালে উঠেই আমাকে কাচতে হবে, তাই আমি এখন একদম বাথরুমে গিয়ে রেখে দিয়ে আসবো। তাহলে মানে সকালে উঠে আর হেডেক থাকবে না, সোজা বাথরুমে ঢুকে গিয়ে ওগুলো কেচে দিতে পারবো বা ভিজিয়ে দিতে পারবো। সেটা করে রাখলাম, মানে রাতে যতটা যেটুকু আমি পারি গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে সকালবেলা আমাকে চাপটা না নিতে হয়, বা সকালবেলা ঘুম থেকে উঠেই একদম কাজে লেগে গেলাম এটা যেন না হয়। ঘুম থেকে ওঠার পরে একটুখানি যেন ব্যালকনিতে এসে 5 মিনিট সময় কাটাতে পারি। অনেকটা টাইম সেভ হয় আমার রাতের এই রুটিনটা ফলো করলে। আর অবশ্যই প্রত্যেকদিন ঘুমাতে যাওয়ার আগে খোলা বারান্দাটা একটু গুছিয়ে চেক করে রেখে যাই যে যদি কোনো কিছু জিনিস থেকে তাকে ঘরে নিয়ে যাওয়ার মতো, যেহেতু এটা পুরোটাই খোলা এবং আনসেফ সেই কারণে। তো চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।